গত সপ্তাহের শেষে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ঢাকায় আসছিলেন। তো গত বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এবং তিনি একটা বৈঠক করেন। এটা পূর্ব নির্ধারিত বৈঠকই ছিল, যেখানে মনে করা হচ্ছে যে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্কের ক্ষেত্রে এই বৈঠকটা একটা গুরুত্বপূর্ণ মোড় বা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। যাই হোক, এই বৈঠকের পরে বাংলাদেশের পত্রপত্রিকা গুলাতে এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে ব্রিফ করা হয় যে বাংলাদেশ পাকিস্তানের কাছে মোটা দাগে কয়েকটা বিষয় চাইছে। সেখানে আছে যে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, মুক্তিযুদ্ধের সময়ের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের তরফ থেকে বাংলাদেশের কাছে একটা ক্ষমা চাওয়ার বিষয় আছে, যা পাকিস্তান এখনো চায় নাই। দ্বিতীয়ত, মুক্তিযুদ্ধের পরে পাকিস্তান থেকে যেসব বাংলাদেশি নাগরিক বাংলাদেশে চলে আসছে, তাদের অনেক ব্যাংক ব্যক্তিগত সঞ্চয়পত্র ইত্যাদি বহু ধরনের টাকা পয়সা এবং অ্যাসেট পাকিস্তান থেকে বাংলাদেশে আসে নাই। তো সেগুলা যেন পাকিস্তান বাংলাদেশে ফেরত দেয়। সেই অ্যাসেটের পরিমাণ হচ্ছে যে $4.32 বিলিয়ন। তাছাড়া 1970 সালে বাংলাদেশের একটা ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে কিছু বিদেশি অনুদান বাংলাদেশে আসছিল, ঢাকায় আসছিল, তো সেটা পাকিস্তানে চলে গেছিল। তো সেই টাকাটাও বাংলাদেশে যেন পাকিস্তান ফেরত দেয়। সেই টাকার পরিমাণ হচ্ছে $200 মিলিয়ন। আর তাছাড়া আরেকটা বিষয় বাংলাদেশ পাকিস্তানের কাছে উত্থাপন করা, সেটা হচ্ছে যে বাংলাদেশে এখনো প্রায় 3 লাখের বেশি পাকিস্তানি নাগরিক আটকা পড়ে আছে, তাদেরকে যেন বাংলাদেশ ফেরত নেওয়ার ব্যবস্থা করে। মোটা দাগে এই তিনটা বিষয়, ক্ষমা এবং অ্যাসেট ফেরত এবং বাংলাদেশে পাকিস্তানি নাগরিকদের আটকা পড়া পাকিস্তানি নাগরিকদের ফিরিয়ে নেওয়া, মোটা দাগে তিনটা বিষয় নিয়ে ব্রিফ করা হয় যে বাংলাদেশ পাকিস্তানের কাছে এই তিনটা বিষয় উত্থাপন করছে। আমাদের পত্রপত্রিকাগুলোও এই বিষয়গুলো ফলাভাবে প্রকাশ করে। তো এই বিষয়টা সামনে আসার পরে স্বাভাবিকভাবেই এখানে নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে। যেমন যদি বলি যে অনেক ধরনের প্রতিক্রিয়ার মধ্যে একটা বেসিক দুইটা প্রতিক্রিয়া, একটা হচ্ছে যে বাংলাদেশ পাকিস্তানের কাছে এই ধরনের পজিশন নেওয়ার ফলে বাংলাদেশ পাকিস্তানকে এক ধরনের বাংলাদেশ পাকিস্তানের একদম খুব বন্ধু হয়ে গেছে, এই ধরনের বাস্তবতা প্রকাশ করা, বাস্তবতা ধরে রাখা হইল না। ফলে অনেকে এইটাকে অ্যাপ্রিসিয়েট করছে এবং বলছে যে যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রে কূটনৈতিক ভাবে হইলেও তার যে ফ্রি বা ফ্রিডম এই জিনিসটা যেন রক্ষা করে, বাংলাদেশ পাকিস্তানের ক্ষেত্রে তা করতেছে। অন্য আরেকটা পক্ষ বা তাদের রিডিংটা এরকম যে তারা বলতেছে যে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে যখন একটা বৈরিতা মুক্ত হইয়া যখন একটা সুন্দর সম্পর্কের দিকে আগাচ্ছিল, তখন এই ধরনের বিষয় আশায় উত্থাপন করার কারণে বাংলাদেশ আর পাকিস্তানের যে সম্পর্কটা যেভাবে তৈরি হইতে গেছিল সেটা আর হওয়ার সম্ভাবনা অনেকাংশেই নষ্ট হইল। ফলে তারা এটার বিরোধিতা করতেছে এবং সেক্ষেত্রে তাদের যেটা আর্গুমেন্ট, সেই আর্গুমেন্টটা হচ্ছে যে বাংলাদেশের ফরেন পলিসি বা পররাষ্ট্র লেভেলে বাংলাদেশে যারা কাজ করবে তাদের একটা বিপুল অংশই মূলত ভারতপন্থী এবং তারা যে কোনো ভাবে বাংলাদেশের ফরেন পলিসিকে পাকিস্তান বিরোধী কইরা রাখে। ফলে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যে সম্পর্কটা হওয়ার কথা ছিল সেই সম্পর্কটা বাংলাদেশের আর হইল না। এই জিনিসটা তারা কনফার্ম করতেছে এবং তাদের দাবি এখানে আমাদের যে পররাষ্ট্র সচিব আছে জসিমউদ্দিন, উনি এখানে একটা মৌলিক ভূমিকা পালন করতেছে। তো যাই হোক, এই হইল বেসিক বাস্তবতা বাংলাদেশ পাকিস্তানের ইয়াকে কেন্দ্র কইরা। তো আমি ভিডিওতে বেসিক্যালি এটা বুঝতে চেষ্টা করবো যে বাংলাদেশ পাকিস্তানের কাছে যে এই বিষয়গুলো যে চাইছে বা এই বিষয়গুলো যে বাংলাদেশ পাকিস্তানের কাছে উত্থাপন করছে তার সিগনিফিকেন্স আসলে কি, আমরা আসলে কিভাবে জিনিসটাকে দেখতে পারি। তো সেই প্রেক্ষিতে বাংলাদেশের যে প্রধান উপদেষ্টার যে উপপ্রেস সচিব আজাদ মজুমদার, উনি একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। আমি সেটা ফার্স্টে উনার আর্গুমেন্টটা একটু দেখবো, দেন হইতেছে পাকিস্তানের তরফ থেকে এই বৈঠকটা কিভাবে দেখতেছে সেটা বলবো, তারপরে আমি আমার ওই আর্গুমেন্টে বা আমার কনক্লুশনে আমি যাব। সেখানে দেখা যাচ্ছে আজাদ মজুমদার উনি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের এই বৈঠকের পরে এই বিষয়টাকে নিয়ে যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, সেখানে মোটা দাগে 5-6টা আর্গুমেন্ট করছেন। প্রথম আর্গুমেন্টটা হচ্ছে যে বাংলাদেশ কখনোই পাকিস্তান নীতি গ্রহণ করবে না।
বাংলাদেশ আসলে প্রো বাংলাদেশ বা বাংলাদেশ তার নিজের নীতিতেই চলবে, এই বৈঠকের মধ্যে দিয়া যেন তা প্রতীয়মান হইল। দিস নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সেই ক্ষমার প্রসঙ্গ যা এই বৈঠকে উত্থাপন করা হয়েছে। নাম্বার 3 হচ্ছে যে এই যে আমাদের যে অ্যাসেট ফিরাইয়া আনা সেটা, এবং ঘূর্ণিঝড়ের সময় যে বিদেশি অনুদান ছিল সেটা। চতুর্থত ওই যে আমাদের যেই আটকা পড়া যে নাগরিক যেই যারা পাকিস্তানি নাগরিকদেরকে প্রত্যাবর্ষণ বা সেটা ফিরিয়ে নেওয়ার প্রসঙ্গ। পঞ্চমত যে বিষয়টা তিনি বলছেন সেটা হচ্ছে যে কিছুদিন আগে ইজিপ্টে মিশরে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে যে শাহবাজ পাকিস্তানের যেই শেহবাজ শরীফের যে মিটিং হয়েছিল দোহা ফোরামে, সেখানে সেই বিষয়টা উল্লেখ করে তিনি বলছেন যে তখন শাহবাজ শরীফ এই যে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্কটাকে ফরওয়ার্ড করে নেওয়া যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন, সেইটা আমাদের মনে রাখা দরকার। লাস্টলি তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে পৃথিবীতে অনেক চিরশত্রু রাষ্ট্রই থাকে, কিন্তু এক পর্যায়ে তারা আবার বন্ধু রাষ্ট্রে পরিণত হইতে পারে বা তারা শত্রুতা থেকে বের হয়ে আসতে পারে। এক্ষেত্রে তিনি ফ্রান্স এবং ইংল্যান্ডের উদাহরণ টানছেন এবং আমেরিকা এবং জাপানের উদাহরণ টানছেন, যারা একসময় শত্রু ছিল কিন্তু পরবর্তীতে তারা এলাই বা বন্ধু হয়েছে। সেই দিক থেকে আজাদ মজুমদারের এই মানে স্ট্যাটাসটাকে যদি মানে বাংলাদেশের তরফে একটা বিবৃতি হিসাবে দেখি, সেক্ষেত্রে বলা যায় যে বাংলাদেশ একই সঙ্গে মোটা থেকে বলা যায় যে বাংলাদেশ একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে একটা আর্গুমেন্টাল পজিশনে যাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে একটা সম্পর্ক বিল্ড আপ কেও অনেক গুরুত্ব দেয়। অন্যদিকে এখন পাকিস্তানের যদি দৃষ্টিভঙ্গিতে যদি দেখেন, পাকিস্তান কিন্তু যে তিনটা বিষয় বাংলাদেশ পাকিস্তানের কাছে চাইছে, ক্ষমা, অ্যাসেট ফেরত এবং নাগরিক প্রত্যাবর্ষণ, কোনোটাই কিন্তু পাকিস্তানের বিবৃতিতে ছিল না। বিবিসি বাংলা অলরেডি সেই বিষয়ে রিপোর্ট করছে এবং বিবিসি বাংলা বলছে যে এইসব কিছুই পাকিস্তানের বিবৃতিতে নাই। তাইলে কি এইটা মানে পাকিস্তান কি তাইলে বিষয়টা ভালোভাবে নিচ্ছে না, এই প্রসঙ্গটা মানে সামনে উঠে আসে। সেক্ষেত্রে পাকিস্তান বিবিসি বাংলার রিপোর্ট থেকে আমি পড়তেছি, পাকিস্তানের বিবৃতিতে যেটা ছিল সেটা হচ্ছে যে পাকিস্তান বলতেছে এই বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাগত ও কৌশলগত সহযোগিতা নিয়ে বিস্তারিত আলাপ করেছে দুই পক্ষ। দেন বিবিসি বাংলা এটাকে এলাবোরেট করতেছে, পাকিস্তানের থেকে দেশটির কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশিদের পড়াশোনার সুযোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, মানে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে। আর বাংলাদেশ প্রস্তাব দিয়েছে মৎস্য ও সামুদ্রিক বিষয়ে কারিগরি প্রশিক্ষণের, মানে বাংলাদেশ পাকিস্তানকে দিয়েছে মৎস্য ও সামুদ্রিক বিষয়ে। কানেক্টিভিটিকে অগ্রাধিকার দেওয়ার কথাও বলেছে দেশ দুটি। এগুলো সবই পাকিস্তানের বিবৃতি থেকে বের হয়ে আসার বিষয়। করাচি ও চট্টগ্রামের মধ্যে সরাসরি জাহাজ চলাচল শুরুর বিষয়টিকে স্বাগত জানানোর পাশাপাশি আকাশপথে ফের সরাসরি যোগাযোগ চালুর উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে। সন্তোষ জানানো হয়েছে ভ্রমণ ও ভিসা সহজীকরণে অগ্রগতির ব্যাপারে। এইটা পাকিস্তানের বিবৃতির একটা দিক, যেখানে পাকিস্তান বাংলাদেশ সঙ্গে তার ব্যবসায়িক এবং অর্থনৈতিক এবং একই সঙ্গে শিক্ষাগত ও কৌশলগত সহযোগিতাগুলো আগায় নেওয়ার ব্যাপারে আগ্রহী, সেটা পাকিস্তান তার বিবৃতিতে প্রকাশ করছে। এবং বিষয়টা এমন সময় প্রকাশ করছে যখন কিছুদিন আগে ভারত বাংলাদেশের যে ট্রান্সশিপমেন্ট বন্ধ করছে, তার প্রেক্ষিতে বাংলাদেশের সঙ্গে যে করাচির যে জাহাজ চলাচল হচ্ছে সেটাকে পাকিস্তান বিশেষভাবে অ্যাপ্রিসিয়েট করছে তার বিবৃতিতে। 2 নম্বরে যেটা পাকিস্তানের বিবৃতিতে ওইটা আসছে সেটা হচ্ছে যে পাকিস্তানের পররাষ্ট্র সচিব বাংলাদেশকে, পাকিস্তানের বিবৃতিতে বলতেছে পররাষ্ট্র সচিব বাংলাদেশকে ভারতের অবৈধ দখলে থাকা জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দ্রুত এর সমাধানের উপর জোর দেন তিনি। অর্থাৎ বাংলাদেশের সঙ্গে এই বৈঠকটাকে পাকিস্তান কোনোভাবেই তার যে পজিশনাল এই অঞ্চলে তার যে পজিশন বা তার যে অবস্থান সেইটার বাইরে দেখতেছে না, অর্থাৎ ভারতের সঙ্গে তার যেই দ্বৈরথ বা তার যেই কূটনৈতিক সমস্যা সেটাকে তারা এখানে চ্যানেল করতেছে। সেই দিক থেকে বাংলাদেশের কাছে তারা জম্মু ও কাশ্মীরের ব্যাপারে ভারতের সঙ্গে তার দেশের সমস্যা সেই বিষয়টা উত্থাপন করছে, ফলে বাংলাদেশকে তারা এখানে একটা এলাই হিসাবে দেখতেছে
এবং দ্বিতীয়ত জাতিসংঘের নিরাপত্তা প্রস্তাব কাশ্মীর জনগণ দ্রুত সমাধানের কাছে সমাধান তারা আশা করছে এবং বাংলাদেশকে এখানে দিছে। এই ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের প্রফেসর ইউনূস আসার পর থেকেই আমরা জানি যে বাংলাদেশ মানে এই অঞ্চলের যে সার্ক সেটাকে আবার পুনরুজ্জীবনের ব্যাপারে জোর দিয়ে আসতেছিল, বিশেষ করে প্রফেসর ইউনূস সেটা জোর দিয়ে আসতেছিল। পাকিস্তান সার্কের প্রসঙ্গেও এখানে উত্থাপন করছে এবং সেখানে পাকিস্তান এই পুরা বিষয়টাকেই এই যে বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কটাকে ভারতকে কেন্দ্র কইরা একটা পরিস্থিতিতে ফিট করতেছে। তো এখন বাংলাদেশের বিবৃতি যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ আসলে পাকিস্তানের সঙ্গে মানে এক ধরনের একটা আর্গুমেন্টাল পজিশনে যাওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করতে চাইতেছে। অন্যদিকে বাংলাদেশকে পাকিস্তান এই ধরনের আর্গুমেন্ট গুলা করতে দিচ্ছে, যদিও সে তার বিবৃতিতে এগুলা হাজির করতেছে না, কিন্তু এই আর্গুমেন্ট গুলা বাংলাদেশকে সে মানে করতে দিচ্ছে। এট দ্য সেম টাইম তার যে রিজিয়নাল যে সংকট গুলা সেখানে বাংলাদেশকে সঙ্গে চাইতেছে। এখন বাংলাদেশ যদি মানে পাকিস্তান বাংলাদেশ যদি পাকিস্তানের থেকে এই যে এই ধরনের ব্যবসায়িক বলেন, ইকোনমিক বলেন বা এবং প্রতিরক্ষাগত জায়গায় বলেন, যেমন পাকিস্তানের সঙ্গে চায়নার কিন্তু প্রতিরক্ষাগত জায়গায় অনেক যোগাযোগটা অনেক বড় এবং চাইনিজ টেকনোলজি অনেক ব্যবহার করে পাকিস্তান। সেক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে যদি পাকিস্তানের প্রতিরক্ষাগত যোগাযোগও বাড়ে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের এই টোটাল রিজিয়নে বাংলাদেশ, পাকিস্তান এবং চায়না একটা পজিশনে দাঁড়ায় যাচ্ছে, যেটা পাকিস্তান বেসিক্যালি অ্যালাউ করতে চাচ্ছে। ফলে এখন আমরা যদি দেখি যে অনেকে যেভাবে রিড করতেছে বিষয়টা, যে বাংলাদেশ কেন তাইলে পাকিস্তানের সঙ্গে এই বৈরিতা শুরু করলো, কেন বাংলাদেশের ফরেন পলিসি ভারতপন্থী মনোভাব থেকে পাকিস্তানের সঙ্গে এই যে নানা ধরনের আর্গুমেন্ট, নাগরিক প্রত্যাবর্ষণ, অ্যাসেট ফিরিয়ে দেওয়া, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করলো, এটাকে যারা মানে জিনিসটাকে যারা নেগেটিভ ভাবে দেখতেছেন তাদের বিষয়টা সেক্ষেত্রে আর টিকে না। সেক্ষেত্রে মনেই হয় যে পাকিস্তান নিজেই বাংলাদেশকে এই ধরনের আর্গুমেন্ট গুলো করতে দিচ্ছে, যেহেতু বাংলাদেশকে সে তার রিজিয়নাল আধিপত্য বা রিজিয়নাল সমস্যা মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশকে পাশে চায়। এই হলো বাস্তবতা। না, এখন যদি আমি মানে এই পুরো সিনারিওটাকে মানে কনক্লুশন করতে চাই, সেইটা মানে আমি মানে মানে হিসাব করে দেখলাম যে এটা মূলত তিন ভাবে এই বাস্তবতাটাকে আসলে দেখা যায়। এটা আসলে এভাবে দেখার সুযোগ নাই যে বাংলাদেশ আসলে মানে প্রো ভারত হয়ে গেছে এই ঘটনার মধ্যে দিয়া, হ্যাঁ বাংলাদেশের সকল সম্ভাবনা নষ্ট হয়ে গেছে। পাকিস্তান নিশ্চিতভাবেই তা দেখতেছে না। না, যে তিনটা মানে কনক্লুশন বা আর্গুমেন্ট করা যায় সেটা হচ্ছে যে, প্রথমত জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে পাকিস্তানের চলাফেরা মানে স্বাভাবিকভাবে বাড়ছিল, সেটাকে কেন্দ্র করে বাংলাদেশের নাগরিকদের মধ্যে এবং বুদ্ধিজীবীদের মধ্যেও এক ধরনের একটা অস্বস্তি তৈরি হয়েছিল। হ্যাঁ, এখন সেই অস্বস্তি মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশকে প্রথমত পাকিস্তানের সঙ্গে তার যে ঐতিহাসিক সম্পর্ক আছে বা সম্পর্কের যে সমস্যা আছে সেটাকে উতরাইয়া যাইতে হবে। যদি বাংলাদেশে পাকিস্তান ভালোভাবে তার চলাফেরা বাড়াইতে চায়, সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের ব্যাপারে পাকিস্তানের যে মনোভাব ইতিপূর্বে ঐতিহাসিকভাবে দাঁড়ায়া আছে সেটা পাকিস্তানকে সমাধান করে নিতে হবে। তাই আদারওয়াইজ এই সমস্যাটা আসলে শেষ হয় না। সেক্ষেত্রে জুলাইয়ের পরে পাকিস্তানের যে একচ্ছত্র বাস্তবতা বাংলাদেশে তৈরি হইতেছে, সেটা অ্যালাউ করতে হইলে প্রথমে এই আইসটা বা এই বরফটা বাংলাদেশ পাকিস্তানের সম্পর্কে ভাঙতে হবে। ফর দ্যাট রিজন আমি মনে করি যে এই বাংলাদেশ যে পাকিস্তানের কাছে যে তিনটা আর্গুমেন্ট বা যে তিনটা বিষয় উত্থাপন করছে সেটা খুবই লজিক্যাল। এট দ্য সেম টাইম এর মধ্য দিয়ে বাংলাদেশ যে একটা স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশ যে আসলে প্রো পাকিস্তান বা প্রো ভারত না, বাংলাদেশ যে বাংলাদেশের ফরেন পলিসি যে বাংলাদেশে ফরেন পলিসি হিসাবে থাকবে, সেই জিনিসটাও এর মধ্যে দিয়ে উত্থাপিত হয়। কারণ মানে কাউকে তো একদম গ্রিন করিডোর দিয়ে দেওয়ার কিছু নাই। ফলে আমি মনে করি যে বাংলাদেশ এই আর্গুমেন্ট গুলা করার মধ্যে দিয়ে তার যে অবস্থান সেটা পরিষ্কার করতে পারছে। 2 নম্বর দিক হচ্ছে যে পাকিস্তানের দিক থেকে যে নমনীয় ব্যাপারটা আছে সেটা আমাদেরকে স্বীকার করতে হবে।
খেয়াল করার বিষয় হলো বাংলাদেশ যে পাকিস্তানের কাছে এই ধরনের বিষয়গুলো মানে আবেদন করতেছে, ক্ষমা বলেন, অ্যাসেড এবং নাগরিক প্রত্যাবর্ষণ, এই বিষয়গুলো কিন্তু পাকিস্তান কোনোভাবেই এগুলোর বিরুদ্ধে বিবৃতি দিতেছে না। এট দ্য সেম টাইম বাংলাদেশ যখন পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব চাচ্ছে, পাকিস্তানও বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চাচ্ছে এবং তার বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষাগত এবং অর্থনৈতিক সম্পর্কটাকে তারা বাড়াইতে চাচ্ছে। এখানে পাকিস্তান বাংলাদেশের বিবৃতিতে দিলে সেটা আমরা পাকিস্তানের মানে ফরেন পলিসি কিভাবে হবে সেটা আমরা ঠিক করে দিতে পারি না, কিন্তু পাকিস্তান যে এই তার বিবৃতিতে বাংলাদেশ প্রসঙ্গ টানে নাই, বিবিসি বাংলা যেভাবে জিনিসটাকে পোট্রে করছে, এটা আমরা সম্পূর্ণ নেতিবাচক ভাবে দেখতে পারি না। বাংলাদেশের ব্যাপারে পাকিস্তানের পজিটিভ মনোভাব খুবই ক্লিয়ার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল বাংলাদেশ যদি পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষাগত ভাবে তার যোগাযোগটাকে বাড়াইতে চায়, সেক্ষেত্রে এটার সিগনিফিকেন্স অনেক হিউজ এবং অনেকে এখানে যেহেতু পাকিস্তানের পারমাণবিক ক্ষমতা আছে, সেক্ষেত্রে অনেকে বাংলাদেশের নিরাপত্তার ক্ষেত্রে এই বিষয়টাও টানতে দ্বিধা করতেছে না দেখলাম। ফলে এটার সিগনিফিকেন্স অনেক হিউজ। এখানে বাংলাদেশ যেহেতু তার বিষয়গুলো উত্থাপন করতে পারতেছে এবং পাকিস্তান সেখানে তার এর বিরোধী কোনো মনোভাব দেখাচ্ছে না, ফলে আমরা মনে করতে পারি যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক এখানে ফরওয়ার্ড হচ্ছে বা ভালো দিকে যাচ্ছে। তৃতীয়ত এই বিষয়টা মানে একটা বিষয় আমাদের বোঝার দরকার আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ পাকিস্তানের এই সম্পর্ক বা এই মিটিংকে কেন্দ্র করে, বিশেষ করে এই বৃহস্পতিবারের মিটিং কেন্দ্র করে এখানে যে মানে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে মানে একই সঙ্গে এই মিটিং এর মধ্যে দিয়ে যেন বাংলাদেশের সবকিছু উদ্ধার করে নিয়ে আসতে হবে, এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে। অনেকেই যেমন ভাবে দায়ী করতেছেন যে পাকিস্তান কেন বা তার বিবৃতিতে এই বিষয়গুলো রাখলো না, আবার দাবি করতেছেন যে বাংলাদেশ কেন পাকিস্তান বিরোধী হয়ে উঠলো বা নানা রকম। কিন্তু আমাদের মনে রাখা দরকার যে এই বৈঠকটা একটা পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। পাকিস্তান এবং বাংলাদেশের সম্পর্ক যদি ফরওয়ার্ড হইতে হয়, সেক্ষেত্রে এখনো অনেকগুলো স্টেপ পার হওয়ার আছে। সেক্ষেত্রে আমি মনে করি যে এই বৈঠকের মধ্যে দিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসার এবং তাদের বৈঠক হওয়ার একটা বাস্তবতা তৈরি হইল। ফলে এই বৈঠকেই আমরা পাকিস্তানের কাছ থেকে একদম 100% মানে যা যা চাওয়ার সব চেয়ে ফেলতে পারি না। আমাদের আসলে স্পেসটা রাখা উচিত, যে স্পেসে আসলে আমাদের এই পরবর্তী মানে স্টেজগুলো আমরা আগাইয়া যাইতে পারি। ফলে আমি মনে করি যে এই জিনিসটা খুব মানে আমাদের হিসাবে রাখা দরকার যে বাংলাদেশের পরবর্তী স্টেজে বাংলাদেশের যে ফরেন পলিসি, এইটাকে যেন আমরা মানে মানে প্রশ্নের মুখে না ফেলে দিই। মানে আমরা যারা মনে করি যে মানে এখানে এই অঞ্চলে ভারতের আধিপত্য মোকাবেলার ক্ষেত্রে আমাদের পাকিস্তানের সঙ্গে সম্পর্কটা বেটার করা উচিত তাদের। যাই হোক, এই তিনটা আর্গুমেন্ট আমি মানে আমার মনে হইলো যে এখানে